দর্শক স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছেন বাংলাদেশ শহর সারা ঢাকা শহরে যিনি জনতার মেয়র নামে পরিচিত, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। মূলত আজকে সমসাময়িক অনেক বিষয়ে আমরা কথা বলবো, নির্বাচন, সংস্কার, একই রকমভাবে। কিন্তু সবার আগে, সব কিছুর আগে আমরা আলোচনায় আসতে চাই যে প্রায় ৪ মাস পর আপনার দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন ৫ তারিখ সকাল ১১টায়। এখন পর্যন্ত সেরকম সময়সীমা দেওয়া হয়েছে। আপনার কাছে প্রশ্ন যে আপনি নিজে কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলেন, কেমন দেখেছেন যেমনটি ৪ মাস আগে যাওয়ার সময় আপনি দেখেছিলেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আজকে আমাকে ৭১-এর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং ৭১ টেলিভিশনের সকল কলা কৌশলী এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। দুঃখিত, আমার গলা একটু সমস্যা হচ্ছে, তো হোপফুলি ইউল আন্ডারস্ট্যান্ড। তো আমি কিছুদিন আগে লন্ডন গিয়েছিলাম, রোজার ঈদের ৩য় দিন আমি যাই, এবং আমি যতটুকু দেখেছি তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। হাঁটাচলা তিনি করেন এবং তিনি পার্কেও হাঁটতে যান। কিন্তু আমরা যেটা ডাক্তারদের মাধ্যমে জানতে পেরেছি যে ওনার যে ডিজিজটি লিভার সিরোসিস, সেটা বেশ ক্রিটিক্যাল অবস্থায় চলে গিয়েছে। তো সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করারও এখন আর সুযোগ নেই। তো এই অবস্থায় এখন আমরা মানে উই ক্যান অল হোপ ফর দ্য বেস্ট যে উনি সুস্থ হয়ে দেশে আসবেন এবং মহান আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখবেন। আমরা সেই দোয়াই করি, সেই প্রত্যাশাই করি। আরেকটি বিষয় সঙ্গত কারণেই আপনাকে করতে হচ্ছে, যেহেতু মানে আপনার মধ্যে সন্তান হিসেবে প্রয়াত মেয়র, অবিভক্ত ঢাকার মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার আপনি পরবর্তী রাজনৈতিক উত্তরসূরি। সেই হিসেবে এই মধ্যে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট, নির্বাচন কমিশনের গেজেটের পর মেয়র হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে নিশ্চয়ই দলীয় সিদ্ধান্ত, এটি একটি বড় বিষয়। সেই বিষয়ে লন্ডনে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কি সিদ্ধান্ত হয়েছে আপনার সাথে আলোচনায়? দর্শকদের জন্য একই রকমভাবে আপনি যদি শপথ নেন, তার মেয়াদ কতদিন হবে? একই রকমভাবে আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল নির্বাচনে কাউন্সিলর, তাদের কি হবে? বিস্তারিত জানি। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রথম বিষয়টি হচ্ছে যে আমরা ২০২০ সালের ১ ফেব্রুয়ারি এই নির্বাচনটি হওয়ার পর নানা অনিয়ম এবং নানা দুর্নীতি, নানা অভিযোগ সংবলিত একটি অভিযোগ দায়ের করি। নির্বাচনী কারচুপির, যেটি নির্বাচনী কারচুপির এবং কারচুপি করে পতিত স্বৈরাচারী খুনি হাসিনার আত্মীয় তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছিলাম। এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। অনেকে বলছেন বা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র। দেখেন, আমি কিন্তু কোনো সময় নির্বাচনটিকে বর্জন করে অবৈধ বলে আমি ফেলে চলে আসি নাই। আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি অনুসরণ করেছি এবং ফলাফল ঘোষণার পর সমস্ত তথ্য প্রমাণ উপাত্ত দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালে মামলাটি করেছি এবং নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এটি ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা ছিল। এটা আরও দীর্ঘ আইনি ব্যাখ্যা রয়েছে, সেটাতে আমি গেলাম না। তবে ৫ তারিখের পর, অগাস্টের ৫ তারিখের পর মামলাটি হাইকোর্টে স্টে করে রাখা হয়েছিল, সেটি আমরা ভ্যাকেট করে নিয়ে আসি এবং তখন উচ্চ আদালতে নির্ধারণ করে দেয় যে ৪ মাসের মধ্যে এটিকে নিষ্পত্তি করতে হবে। সাক্ষী, শুনানি, যুক্তি, তর্ক সমস্ত কিছু শেষে আইন অনুযায়ী তাপসের গেজেটটি বাতিল ঘোষণা করে আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন যে কাউন্সিলরদের কি হবে। না, আমি আরেকটা প্রশ্ন, যে এই হাইকোর্টের রায়, নির্বাচন কমিশনের গেজেট এবং দলের সিদ্ধান্ত, যেহেতু আপনি লন্ডনে গিয়েছিলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে শপথ নেওয়ার বিষয়ে, বা মেয়র বলে তার মেয়াদকাল কতদিন হতে পারে? আচ্ছা, আমাদের যে দলীয় সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে যে আমরা যেহেতু আইনি মোকাবেলা করে আমরা বিজয়ী হয়েছি,
এটিকে যদি এখন স্থায়ী রূপ দিতে হয় আমাদের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, তার মধ্যে শপথ গ্রহণটি সর্বশেষ ধাপ। অতএব আমার নির্দেশনা রয়েছে যে আমি শপথ গ্রহণ করব, এটি হলো আমাদের দলীয় সিদ্ধান্ত, যেটি আমাদের নেতা আমাকে জানিয়েছেন যে শপথ গ্রহণ করতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে মেয়াদের বিষয় জিজ্ঞেস করছেন। এখানেও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যারা এখন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এখনও করছে বর্তমান সরকারের শপথ নেওয়ার ক্ষেত্রে, তারাই এই আলোচনাগুলো সামনে নিয়ে আসছে। এখন বলা হচ্ছে 15ই মে শপথ নিয়েছিল তাপস, তাই 15ই মে 5 বছর হবে, কিন্তু এটা কিন্তু কাউন্ট হয় অ্যাকচুয়ালি ফার্স্ট বোর্ড মিটিং থেকে, যেটি 1 বা 2 জুন, সেখান থেকে 5 ইয়ার্স। বাট ওটা কার শপথ ছিল? ওটা ফজলিনুর তাপসের শপথ ছিল। আমার তো শপথই হয় নাই, আমার মেয়াদ শেষ হওয়ার প্রশ্নটি কেন এখন আসবে? আমার মেয়াদ তো শুরুই হয় নাই। সো তাপসের শপথের ডেটের সাথে আমার ইশরাক হোসেন, আমি ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট ক্যান্ডিডেট, আমার নতুন করে শপথ হবে এবং সেটির মেয়াদ একটি নির্বাচিত মেয়রের মেয়াদ যে সময় হওয়ার কথা সেটাই হবে বলে আমি বিশ্বাস করি। তবে তারা বলছে এখানে আইনের অস্পষ্টতা রয়েছে ইত্যাদি, সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে আবারও আদালতের দ্বারস্থ হব এবং ডেফিনেটিভ একটা আমরা ভার্ডিক্ট নিয়ে আসব। আচ্ছা, আর কাউন্সিলরদের বিষয় যেটি বললেন, আমি আসলে সঠিক জানি না যে কোনো কাউন্সিলর ওনারা কি যে প্রক্রিয়ায় মামলা করার কথা ইলেকশন ট্রাইব্যুনালে, সেটি কি করেছেন কিনা এবং সেটি ফলো আপ করেছেন কিনা এবং সেটি যুক্তি তর্ক শুনানি হিয়ারিং এগুলো করা হয়েছে কিনা, এই বিষয়ে আমার এই মুহূর্তে ধারণা নেই, তাই আমি ঠিক ওটা উত্তর দিতে পারছি না। তবে কেউ যদি করে থাকে সেটা স্থানীয় সরকার আইন, সিটি কর্পোরেশন অ্যাক্ট 2010 অনুযায়ী সেটাকে ডিল করতে হবে সরকারকে। আপনি বাধার কথা বলছিলেন, যে বাধাটা মূলত সরকারের ভেতরের থেকে কি আপনি অনুভব করছেন, নাকি বিভিন্ন রাজনৈতিক দল বা বোথ? এখন এই সরকার তো আসলে একটা রাজনৈতিক দলের সাথে খুব বেশি পার্থক্য তাদের নাই, এটা আমি এখন আজকে স্পষ্টভাবেই বলতে পারি। এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষ নয়। একটি রাজনৈতিক দলের, নতুন রাজনৈতিক দল এবং পুরনো রাজনৈতিক দলের সাথে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে এবং অনেকটা মানে বলা যায় যে তারা সরকারি দলের মতোই তারা আচরণ করছে। তো তারা একটা বক্তব্যও দিয়েছে, আপনি দেখেছেন যে একটা প্রেস নোট দিয়েছে, দিয়ে নানা ধরনের কথা বলেছে, সেটা সম্পূর্ণ ভুল ছিল। মানে যে কয়টি ডেটের কথা বলা হয়েছে অতগুলো ডেটই ছিল না এই মামলায়, আরও অনেকগুলো ভুল রয়েছে। তো আমি মনে করি যে তারা এবং সরকারের ভিতরে থাকা এই দলগুলোর প্রতিনিধি যারা রয়েছে তারা মিলেই বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমার শুরুতে যে প্রসঙ্গ ছিলাম, যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরছেন, 2018 সালের 8 ফেব্রুয়ারি যে মামলায় তাকে কারাগারে নেওয়া হয়, সেই মামলায় তিনি 2020 সালের 25শে মার্চ তিনি নির্বাহী আদেশে 2 শর্তে, বিদেশে যেতে পারবেন না, দেশে থেকে চিকিৎসা নিতে হবে। তারপর পরিস্থিতি, শারীরিক অবস্থার অবনতি, এবারে হাসপাতালে যাওয়া আসা, ভর্তি, নানান জটিলতা নিয়ে তিনি গেলেন। এই যে তিনি খানিকটা সুস্থ হয়ে ফিরছেন, আপনি যেমনটি বলছিলেন, এই ফেরার মধ্য দিয়ে রাজনৈতিক বার্তাটা কীরকম আপনাদের? আমি আসলে বলিনি যে তিনি সুস্থ হয়ে ফিরছেন, আমি দেখেছি উনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন, তিনি হাঁটাচলা করতে পারছেন। এই বিষয়ে একটু অ্যাড করে নেই, আমাদের বিএনপির যারা নেতাকর্মী এবং বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠীর মনে কিন্তু একটা সন্দেহ রয়েছে যে ওনাকে কি কোনো ধরনের মিসট্রিটমেন্ট বা মিসহ্যান্ডলিং বা কোনো ধরনের পয়জনিং করা হয়েছে কিনা যখন ওনাকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আচ্ছা, আর রাজনৈতিক বার্তা এখানে নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই। আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এবং আমাদের এই আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায় নাই বলে আমরা বিশ্বাস করি। যতদিন না পর্যন্ত জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকার না প্রতিষ্ঠা হবে, আমরা ওনাদের নেতৃত্বে আমাদের আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব। তাহলে আপনাদের মূল দাবি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, আমি বলবো যে 2012 সালের পর থেকেই মূলত সেই 2011 সালের 30শে জুন যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, সেদিন থেকে আমরা যে দাবি জানিয়ে আসছি, আজ অবধি কিন্তু আমরা চুল পরিমাণ আমাদের দাবি থেকে সরে আসিনি, আমরা ওই জায়গাতেই রয়েছি। সেই প্রসঙ্গেই আসি যে এখন তো বিএনপির পক্ষ থেকে আপনাদের দলের মহাসচিব তিনি এবং কয়েকটি অঙ্গ সংগঠনও কর্মসূচি পালন করছে,
এবং তারা ধারাবাহিকভাবে সরকারের প্রতি এক ধরনের চাপ অব্যাহত রেখেছে যে নির্বাচনের ডেডলাইন জানতে চায় বিএনপি। সরকারের দিক থেকেও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। তাহলে এই সরকার তো আপনাদের এই আন্দোলন, জামায়াত, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আপনারা প্রত্যেকেরই আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার, যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো নির্বাচন নিশ্চয়তা দিচ্ছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তাহলে এই সময় কি আপনারা বিশ্বাস করতে পারছেন না? আসলে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সব হয়তো পাবলিকলি আমি বলতে পারবো না, বাট যেগুলো বলা সম্ভব সেগুলো বলছি। যে আপনারা দেখেন, ডিসেম্বর থেকে জুন এই শব্দটার মধ্যেই, এই বিষয়টার মধ্যেই কিন্তু একটা মানে সন্দেহের তৈরি হওয়ার জায়গা রয়েছে। বাংলাদেশের যে আবহাওয়া এবং পরিস্থিতি, সেই অনুযায়ী সাধারণত শীতের মৌসুমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, সেটি ডিসেম্বর অথবা জানুয়ারি ফার্স্ট উইক, সেকেন্ড উইক এরকম। জুন মাসে কোনো দিনও বাংলাদেশের যে আবহাওয়া, ওয়েদার, জাতীয় নির্বাচন করা সম্ভব নয়, কারণ সেখানে বন্যা হয় এবং তাপমাত্রা প্রখর থাকে। এবং আপনারা জানেন যে আগামী বছর ওই পিরিয়ডটাতে রোজা, রমজান এবং ঈদুল আজহা রয়েছে। তাহলে কিভাবে ওই সময়টাতে নির্বাচন হবে? আমরা মনে করি যে এইটার কোনো প্রয়োজন ছিল না। খুব সুস্পষ্টভাবে একটা রোডম্যাপ দিতে পারতো যে অক্টোবরে তফসিল হবে, নভেম্বরে হবে, ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম এটাই আমরা চাচ্ছি, এরকম একটা রোডম্যাপ। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আমাদের সন্দেহে বারে বারে কিন্তু উস্কে দেওয়া হচ্ছে। যখন একজন উপদেষ্টা বলেন যে জনগণ তো চায় আমরা 5 বছর থাকি, বা সর্বশেষ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন আল জাজিরাতে যে জনগণ খুশি আছে, জনগণ পরিবর্তন চায় না। এবং বিভিন্ন গ্রুপদেরকে দিয়ে, বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দল, নতুন পুরনো, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে সংস্কারের আগে নির্বাচন না, বিচারের আগে নির্বাচন না। তো এটা তো আজকে খালি আমরা কেন, বাংলাদেশের জনগণ কিন্তু তাদের উপর আস্থা রাখতে পারছে না। তারা বলে জনগণ তাদের 5 বছর চাই। জনগণটা কোথায় আমরা জানতে চাই। আমরা তো প্রতিনিয়ত জনগণের সাথে মিশছি, এবং তারা এটাও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, অপব্যাখ্যা, যে তরুণরা, আমি যখন মাঠে ঘাটে যাই, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণরা আমার কাছে এসে জানতে চাই, ইশরাক ভাই ইলেকশনটা হবে তো? বাংলাদেশের মানুষ ইলেকশনের জন্য অপেক্ষা করছে, মুখিয়ে আছে। এটা আজকে তো নতুন কোনো বিষয় না। বিগত হাসিনা সরকারের আমলেও কিন্তু আপনি দেখেছেন যে যতভাবেই জনগণকে মানে বিভ্রান্ত করে বা দমন করে বা তোষামত করে বা অন্যান্য প্রলোভন দেখিয়ে জয় চেষ্টা করেছে, জনগণ কিন্তু তার ভোটের অধিকারটা অলওয়েজ ফেরত চায়। আর এই সরকারটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো স্পেসিফিক কিছু ডিউটি রয়েছে, এর বাইরে তাদের করার সুযোগ নেই, ম্যান্ডেটও নেই, এবং সেই সময়ও নেই। সংস্কার ইজ এ চলমান প্রক্রিয়া, সেটা 20 বছর 25 বছর ধরে চলতে পারে, এবং 5 বছর পরে যে নতুন একটা সংস্কারের প্রয়োজন হবে না, সেটা আমরা কি করে বলবো? কিন্তু এই যে মুখোমুখি করার যে চেষ্টা, সেখান থেকেই তো সন্দেহ জন্ম আসছে। নিশ্চয়ই 4,17,00,000 তরুণ ভোটার, তারা এক জরিপে দেখা যায় যে তারা এখন পর্যন্ত তাদের ভোট তারা নিজেরা প্রয়োগ করতে পারেনি। এইসব বিষয়ে আপনার সাথে আলোচনা করব। দর্শক, 71 মুখোমুখি অনুষ্ঠানে আছেন উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি মূলত জনতার মেয়র হিসেবেই পরিচিতি পেয়েছেন। বিজয়ী তাকে ঘোষণা তিনি হয়েছেন মেয়র, কিন্তু কোর্ট থেকে, উচ্চ আদালত থেকে এবং নির্বাচন কমিশনের গেজেটে এখনও শপথ নিতে পারেননি। সেসব বিষয়ে আমরা আলোচনায় ছিলাম। মূলত আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই আপনার বাবা প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা, তিনি ঢাকাকে যেভাবে সাজাতে চেয়েছিলেন, সেই ঢাকা তো 2 ভাগ হয়ে গেছে। তো আপনার যে ভাগ, অর্থাৎ ঢাকা আমরা বলবো যে দক্ষিণ, সেই দক্ষিণে তো অনেক অলি গলি, চিকন গলি, এবং আপনার বাসাও সেখানে। এইসব নিয়ে আসলে কি করার আছে একজন মেয়র, এবং মশাদ থেকে শুরু, মানে নগরবাসীর যে নাগরিক মানে সুবিধা, যেটা সিটি কর্পোরেশনের কাছে পাওয়ার কথা। এটা একটা আপনি ব্রড একটা কোয়েশ্চেন করেছেন। এখানে অনেকগুলো বিষয় চলে আসে। তার মধ্যে আপনার বর্তমান যে স্ট্রাকচারটাকে তো আপনার তাহলে প্রশ্ন করতে হবে, যে যেই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সিটি কর্পোরেশন নামের যে প্রতিষ্ঠানকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে, এটা কি আদৌ আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে কিনা। এবং আমরা যদি বিশ্বের উন্নত শহরগুলোর স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে আপনি কিন্তু পার্থক্যগুলো বুঝতে পারবেন। সিটি কর্পোরেশন যে এরিয়া, এই এরিয়ার ভিতরে
52টি সার্ভিস প্রোভাইডিং এজেন্সি আন্ডার 7 ডিফারেন্ট মিনিস্ট্রিজ তারা সেবাদান করে আসছে ইন্ডিপেন্ডেন্টলি। তো এখানে কোঅর্ডিনেশনের একটা ব্যাপক সমস্যা রয়েছে, যেটি যখন আমার বাবা মেয়র ছিলেন আমি ওনার মুখে শুনেছি। অনেক কিছু উনি করতে চেয়েও করতে পারেন নাই, কারণ কোনো মিনিস্ট্রির কথা শোনে না। আপনি যদি আমি লন্ডনের এক্সাম্পলটা দিতে চাই, সেখানে কিন্তু বারো কাউন্সিল একটা অথরিটি রয়েছে, গ্রেটার লন্ডন একটা অথরিটি রয়েছে। পুরো লন্ডনটাকে 32টি ভাগে ভাগ করে ছোট 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 বারো, এবং 32 জন মেয়র রয়েছেন, কাউন্সিলর রয়েছেন। আবার গ্রেটার লন্ডন অথরিটি একজন মেয়র রয়েছেন, যার অধীনে স্বাস্থ্যসেবা, পুলিশ, সুরক্ষা সেবা এবং লন্ডনের যে পলিসি, এটা কিভাবে এটাকে ভবিষ্যতে সাস্টেনেবলি এটাকে রান করা হবে, ম্যানেজ করা হবে, সেই কাজ সেই অফিস করে থাকে। এবং একটা অফিস কিন্তু আরেকটার উপরে খবরদারি করতে পারে না। তো এই ধরনের একটা স্ট্রাকচার মানে আগামীতে চিন্তা করা যায় কি না, এটা নিয়ে আগেও কথা ছিল। নগর সরকারের প্রস্তাবনা আমার বাবা তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটি আর মানে করা সম্ভব হয়নি, কারণ সরকার পরিবর্তন হয়ে যায়। আমরাও চাই যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হোক এবং বাস্তবিক অর্থে, খালি মুখে না। এবং তাদের কাজ তো শুধু মশা মারা বা আপনার আবর্জনা পরিষ্কার করে না, ইটস এ সার্ভিস, এটা থাকবে। বাট ঢাকা শহর কিভাবে আপনার নেক্সট 50 ইয়ার্সে আপনি কীভাবে এটাকে ডেভেলপমেন্ট করবেন? কারণ দেখেন, আজকে ঢাকার যে সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। সেই যে রেখে যাওয়া বিল্ডিং কোড, সেটাকে লঙ্ঘন করে যেখানে 5তলা বিল্ডিং পর্যন্ত হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী রাস্তা করা হয়েছিল, আজকে সেখানে 35তলা বিল্ডিং হচ্ছে, রাস্তা কিন্তু এক চুল বাড়ে নাই। তো কিভাবে আপনি এই চাপ সামাল দিবেন? তো আমি যদি আসি, আপনার বাবার সুনির্দিষ্ট প্রস্তাব ছিল যে মেট্রোপলিটন গভর্নমেন্ট সিস্টেম চালু করা, এবং সেই অনুযায়ী তিনি তার মেয়াদকালীন সময় 100টি ওয়ার্ডের আলাদা আলাদা নকশা করেছেন, যে নকশা থেকে খুবই সহজেই মানে ঘরে বসেই দেখা যাবে যে কোন বিল্ডিংয়ের কালার কী, তার ওখানে কতটুকু হবার কথা, প্রত্যেকটা ডিজাইন করা, ম্যাপ করা। সেই ম্যাপিংয়ের কাজ তো ছিল। আপনি মেয়র হলে, মানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করলে, এগুলো আসলে বাস্তবায়ন করা কি সম্ভব? দেখেন, আমি মনে করি যে আসলে আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে যে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। সেই সরকারই পারবে কেবল যে ঢাকার কেন সারা বাংলাদেশে অন্যান্য নগরীর যে সমস্যাগুলো রয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের এখানে অবশ্যই সহযোগিতা না, এবং তাদের একটা সংস্কারও করে দিতে হবে এবং সেই ক্ষমতাটাও দিয়ে দিতে হবে। তাহলে পরেই সম্ভব যে এই সমস্যাগুলোর সমাধান করা। আপনি যেটা বলছেন যে জোনিং, যে কোথায় রেসিডেন্সিয়াল কোথায় কমার্শিয়াল হবে, এই ক্ষেত্রে আমাদের নগর পরিকল্পনাবিদরা, এক্সপার্টরা, তারা দীর্ঘদিন যাবত এই দাবিগুলো জানিয়ে আসছেন, কিন্তু সরকার এটা বাস্তবায়ন করে নাই বা করতে পারে নাই। কিন্তু আগামীতে আমরা চাই, যেহেতু বাংলাদেশে এখন সংস্কার একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, সব কিছুতে আমরা সংস্কার খুঁজছি, আমাদের 31 দফার 22 নম্বর দফায়ও স্থানীয় সরকারকে শক্তিশালী করে এই ধরনের যে একটা ব্যবস্থা স্থানীয়ভাবে তৈরি করার একটি ধারা রয়েছে। তো সেইটা অনুযায়ী আমরা কাজ করব, এবং 31 নম্বর দফায় পরিকল্পিত নগরায়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, যেখানে গ্রিন ডেভেলপমেন্ট হবে, সেখানে আরও সবুজায়ন হবে। এই ধরনের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। কাজ করবেন নিশ্চয়ই। সেটি নির্ভর করবে, আপনি বলছেন যে সরকারের উপর, এবং সেজন্য নির্বাচিত সরকার দরকার। যেহেতু আপনি রাজনৈতিক দল করেন, দলের নেতা হিসেবে দলের যে সিদ্ধান্ত সেটিকেই আপনি বলবেন যে, যদিও কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে বলেছেন যে তারা স্থানীয় নির্বাচন আগে চান, জাতীয় নির্বাচন পরে। মানে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন পরে, এই প্রসঙ্গটি আপনারা তো আবার যুগপৎ আন্দোলনের সাথে জড়িত এইসব দলের সাথে, দেখেন এই বিভেদ কেন? দেখেন, এই আপনি প্রশ্নই করেছেন, অফকোর্স আমি দলীয় লাইনেই বলবো, বাট একটা কথা আমি বলি, যখন এই প্রথম এই দাবিটি কোন একটি দলের পক্ষ থেকে করা হলো, আমাদের দলীয় রিয়াকশনের আগে আমি রিয়াকশন দিয়েছি যে না, এটা করতে দেওয়া যাবে না। কারণ এইটার ভেতরে কি দুরভিসন্ধি রয়েছে, সেটা আমি যেহেতু মাঠের রাজনীতি করি, আমি ইলেকশন করেছি ঢাকার, আমি স্থানীয় বাসিন্দা, আমি সেটা বুঝতে পেরেছি। প্রথম কথা হলো, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেটা কি স্থানীয় সরকারকে
স্থানীয় সরকার নির্বাচন করার মতো পরিস্থিতিতে রয়েছে? আপনি ঢাকার দিকে শুধু তাকালে হবে না, স্থানীয় সরকার তো সারা দেশব্যাপী হবে। এবং আমরা বলছি আমরা বিপ্লব হয়েছে, কেউ বলছে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি, সংস্কার চাচ্ছি, কিন্তু বাংলাদেশ তো রাতারাতি পরিবর্তন হয়ে যায় নাই। এখনও তো সেই মাসেল এবং মানির ব্যবহার ব্যাপক হারে স্থানীয় সরকার নির্বাচনগুলোয় হবে। এবং পতিত স্বৈরাচার যে আওয়ামী লীগ, তারা যে ব্যাপক অর্থ লুটপাট করেছে, তারা তো সেই অর্থ বিনিয়োগ করার জন্য বসে রয়েছে। অতএব এর মধ্য দিয়ে একটা এমন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ রয়েছে, যাতে করে বলা হয় যে জাতীয় নির্বাচন করা এখন সম্ভব নয়, এটিকে পিছিয়ে দেওয়া হোক। এটি একটি দূরদর্শন। এবং আরেকটি যেটি বললাম যে আওয়ামী লীগের বিচারের আগেই তাদের পুনর্বাসনের একটা সুযোগ রয়েছে। এই সব কারণে কিন্তু আমরা এটার বিরোধিতা করছি, কারণ এটা একটা ডাইভারশন ট্যাকটিক বলে আমি বিশ্বাস করি। আমাদের একমাত্র এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হওয়া উচিত একটি জাতীয় নির্বাচন, তারপরে অন্যান্য নির্বাচনের বিষয়টি আসবে। নিশ্চয়ই নির্বাচিত সরকারই সকল স্থানীয় নির্বাচন অনুষ্ঠান করবেন, নির্বাচন কমিশন সেটি আয়োজন করবেন, এবং সরকার সেক্ষেত্রে কোনো প্রভাব অথবা তাদের দলের পক্ষে কোনো প্রভাব বিস্তার করবে না, সেই রকমই প্রত্যাশা সাধারণ মানুষের, সাধারণ ভোটারের। দর্শক, আমরা ফিরছি দর্শক বিরতির পর, আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এবং আমাদের এই অনুষ্ঠানে মূলত এর আগে আলোচনায় আমরা ছিলাম বেগম খালেদা জিয়ার দেশে ফেরা, একই রকমভাবে নির্বাচন সংস্কার এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়া বা শপথ নেওয়ার বিষয়ে আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই। জনাব ইশরাক হোসেন, ঠিক রাজনৈতিক ধারাবাহিকতায় আপনার পরিবারের মধ্যে তো আপনার এক ভাই আছে, বোন আছেন। সাধারণত বাংলাদেশের রাজনৈতিক যদি আমরা ধারাবাহিকতা দেখি, আপনি রাজনীতিতে আসার এই সিদ্ধান্ত কি আপনার নিজের, নাকি গেরিলা থেকে যিনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম নায়ক সাদেক হোসেন খোকা, আপনার প্রয়াত পিতা, এই নগরের অবিভক্ত নগরের পিতা সাদেক হোসেন খোকা, এবং তিনি আপনাকে কি সিদ্ধান্ত নিলেন, কীভাবে আপনি ঠিক রাজনীতিতে? দেখেন, আমি এর আগেও বহু জায়গায় বলেছি যে রাজনীতিতে আসার সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার নিজের শুধু নয়, এটার জন্য আমার রীতিমতো আমার পরিবারের সাথে লড়াই করতে হয়েছে। আমাকে রাজনীতিতে তারা আসতে দিতে চান নাই। বিশেষ করে আপনারা জানেন, যখন আমি রাজনীতিতে প্রবেশ করি অফিসিয়ালি 2018 সালের নির্বাচনের আগে, তখন কিন্তু দেশে রাজনীতি বলে কিছু ছিল না। গুম খুন হয়ে যাচ্ছিল মানুষ, যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছিল। এরকম একটা পরিস্থিতিতে কোনো বাবা মা তো আরও বেশি চাইবে না, এবং সেই চেষ্টাটি আমার বাবা মা করেছিলেন। আমি তাদের সাথে রীতিমতো এক প্রকার যুদ্ধ করে আমি রাজনীতিতে প্রবেশ করেছি, এবং আমি বলেছি যে বাংলাদেশকে দখল করে ফেলা হয়েছে, বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে ফেলা হয়েছে, এবং কার্যত একটি অলিখিত বাকশাল ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এই অবস্থায় কোনোভাবে আমি ঘরে বসে থাকতে পারি না। আমি রাজনীতিতে যোগদান করার মধ্য দিয়ে আমি লড়াই করতে চাই, এবং সেই লড়াই আমি করে যাব। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা আমাকে অবশ্যই অনুপ্রাণিত করেছে, কিন্তু রাজনীতিতে আসার সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার নিজের, এবং এই লড়াইটি করারও সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার নিজের। আপনার বাবা বাংলাদেশের আমরা বলবো যে কয়জন স্বনামধন্য দৃশ্যমান যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে তিনি একজন, সাদেক হোসেন খোকা। তিনি মূলত বাংলাদেশের রাজনীতিতে অন্য রাজনৈতিক দল করলেও পরবর্তী সময় বিএনপির সাথে যুক্ত হওয়ার পর থেকে বিএনপি রাজনীতির সাথে তিনি যেভাবে যুক্ত ছিলেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এমনকি তৃণমূলের সাধারণ কর্মীদের সাথে তার যে যোগাযোগ, এমনকি দলের বাইরেও অন্য দলের মানুষকেও তার অনেক আমরা কাছের মানুষ হিসেবেই জানি, এবং সাহায্যকারী মানুষ হিসেবে জানি। সেরকম কি আপনি পারছেন আপনার দলে যে নীতি নির্ধারণের ক্ষেত্রে আপনার মতামতকে গ্রহণ করাতে, বা তৃণমূলের নেতাকর্মী যেটি আপনার বাবা করেছিলেন? দেখেন, আমার বাবা তো একদিনে তৈরি হন নাই। উনি দীর্ঘ
ওনার রাজনৈতিক বয়স কতদিন হবে আমি এখন হিসাব করলে আমি জানি না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন মনোবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, মহসিন হলের ছাত্র, তখনই কিন্তু তিনি রাজনীতি সক্রিয়ভাবে অংশ নেন। সো ওনার রাজনীতির বয়স 40 ইয়ার্স প্লাস। উনি 67 বছর বয়সেও তিনি মারা গিয়েছেন। তো আমার রাজনীতির বয়স আমি যদি 18 সাল থেকেও ধরি তাহলে কতদিন হয়, 5, 6, 7 বছর। তা আমি বলবো যে একটা করে বলি যে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমি মনে করি যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি সরাসরি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সরাসরি সুপারভিশনে এবং ওনার তত্ত্বাবধানে আমি রাজনীতি করি এবং ওনার সাথে আমি যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারি। উনি আমাকে সেই সুযোগটি দিয়েছেন এবং তার একান্ত ইচ্ছায় কিন্তু আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে 33 বছর বয়সে একটা পাওয়ার পার্টির ক্যাপিটাল সিটির মেয়র নমিনেশন আমি পেয়েছি এবং সেই নির্বাচন করার পরবর্তীতে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি আন্দোলন সংগ্রাম এবং আমার রাজনৈতিক ভূমিকা আমি রেখেছি। তো অবশ্যই আমি নিজেকে মনে করি যে আমি চেষ্টা করেছি এবং তার প্রতিফলনও আমি পেয়েছি দলের পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে। আরেকটা প্রশ্ন, সাধারণ কর্মী যারা, সাধারণ সমর্থক যারা, তাদের একেবারে কাছাকাছি পৌঁছে যায়, তাদের সাথে মিশে যাওয়া, তারা সাদেক হোসেন খোকাকে ওন করতেন, ধারণ করতেন। আপনাকে কি সেভাবে আপনি পাচ্ছেন তাদের সাথে সম্পর্ক তৈরি করতে? আমি সার্বক্ষণিক চেষ্টা করছি, কিন্তু এটা আমি কিভাবে উত্তর দিতে পারি? এটা তো সাধারণ জনগণকে উত্তর দিতে হবে, আমি তাদেরও উত্তর দিতে পারি না। তবে আমি সারা জীবন দেখেছি এবং আমার বাবা যদি আমাকে রাজনীতিতে যোগদান করা থেকে নিরুৎসাহিত করতেন, কিন্তু ওনার রাজনৈতিক আদর্শগুলা স্বাভাবিক, একজন সন্তান তার বাবার আদর্শগুলা দেখে বড় হয়, সেটাই সে ধারণ করে। অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, সে যেখানেই থাকতেন এবং সার্বক্ষণিক সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের দুঃখ দুর্দশা সমস্যা নিরসনের মাধ্যমে ওনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আমিও সেই ধারা শতভাগ মেনে চলার চেষ্টা করি। অবশ্যই আমি ওনার পর্যায়ে পৌঁছাতে আমারও অনেক সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করছি এবং আমি চেষ্টা করে যাব যাতে আমি জনমানুষের একজন সেবক হয়ে আমার রাজনীতিটি করতে পারি। একজন প্রকৌশলী হিসেবে আপনি ওই বিদ্যায় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনি লন্ডনে পড়াশোনা করে দেশে ফিরেছেন, রাজনীতিতে যুক্ত হয়েছেন, কিন্তু আমরা জানি যে লন্ডনে থাকা অবস্থায় আপনি ক্রীড়ার সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশেও আমরা দেখছি আজ আপনারা একটি ক্রীড়াঙ্গনে একটি নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। তার মধ্যে আপনারা বলেছেন যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করা কিংবা দলীয়করণ মুক্ত রাখার মিশন হচ্ছে এই কমিটির মূল উদ্দেশ্য। কেন? ওয়েল, এইটার উত্তর দিতে গেলে এটার বিষয়ে আরও কিছু তথ্য আপনাকে দিতে হবে। আপনারা জানেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার যে সদস্য থাকে তাদেরকে মনোনীত করা হয় ডিসিদের মাধ্যমে। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দক্ষ সংগঠক কিন্তু কোনো না কোনোভাবে হয়তো বা বিএনপি রাজনীতির সাথে জড়িত, তার কারণে তাদেরকে বাদ দিয়ে রাখা হয়েছিল, তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল, তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয় নাই। আমরা এখন এসে লক্ষ্য করছি যে তাদেরকে সুযোগ দেওয়ার বদলে বর্তমান যে একটা নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং তাদের একজন প্রতিনিধি ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা মানে ক্রীড়ার সাথেই যুক্ত না এরকম কিছু মানে অনভিজ্ঞ লোকদেরকে এনে সেখানে প্রতিনিধি বানানোর চেষ্টা করছেন। তো এই বিষয়টা যখন চলতে থাকে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করি এবং একটা পর্যায়ে সমস্ত আমাদের যারা ক্রীড়ার সাথে যুক্ত, বিশেষ করে আপনি জানেন যে ঢাকা উত্তরের যিনি আহ্বায়ক জনাব আমিনুল হক, উনি ক্রীড়া বিষয়ক সম্পাদক, আরও অনেকেই রয়েছেন ক্রীড়ার সাথে যুক্ত, সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে এরকম একটি সংগঠনের দরকার রয়েছে। কারণ আমরা তো বলছি যে আমরা দলীয়করণ করব না, কিন্তু একটা দলকে বাদ দেওয়ার মাধ্যমেও কিন্তু দলীয়করণই করা হচ্ছে, অর্থাৎ আরেক দলের পক্ষে এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি যে বিএনপিকে এখানে ডিপ্রাইভ করে, তাদেরকে কোণঠাসা করে অন্যদেরকে এখানে যারা ক্রীড়ার সাথে হয়তো তেমন একটা যুক্তই না তাদেরকে মনোনীত করা হচ্ছে ঢাকায় বসে। সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশ থেকে যেসব প্রতিনিধি আজকে আপনাদের সাথে এই সভায় অংশ নিয়েছিলেন
তাদের কি মতামত নেওয়া হয়েছে এই সংগঠনের ক্ষেত্রে এবং তাদের? অবশ্যই মতামত নেওয়া হয়েছে এবং এটা মানে প্রতিনিয়ত কাজ করবে কি কিভাবে আসলে আগামী যেমন ক্রিকেট বোর্ডকে সামনে রেখে বা বিসিবির পরিচালনা এই ধরনের কোনো কিছু না, এখানে কোনো একটা বোর্ডকে সামনে রেখে না আপনি সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশ জেলা ও বিভাগ ক্রীড়া সংস্থা অ্যাসোসিয়েশন। আপনি জানেন যে প্রত্যেকটি জেলা এবং বিভাগে ক্রীড়া সংস্থা রয়েছে এবং সেখান থেকে 2 জন করে বা 3 জন করে মনোনীত দেওয়া হয় প্রত্যেকটি জেলা থেকে এবং তারা কাউন্সিলর হন বিভিন্ন যে ক্রীড়ার যে বোর্ড বা বিসিবি বলেন বা বাফুফে বলেন, সেখানে তারা কাউন্সিলর হিসেবে ভোট দান করে থাকেন। তা আমরা মনে করছি যে সেখানে সুকৌশলে একটি নতুন দল তারা তাদের লোকজনকে কাউন্সিলর বানানোর চেষ্টা করছেন এবং যাতে করে তারা আগামীতে আসন্ন যে বিসিবি নির্বাচনটি সেটিকে প্রভাবান্বিত করতে পারে, সেই ধরনের কর্মকাণ্ডকে আমরা প্রতিহত করার জন্য আমরা মনে করেছি এরকম একটি অ্যাসোসিয়েশনের প্রয়োজন রয়েছে ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে, সেটি আমরা করেছি। কিন্তু আমরা তো সেখানে দেখলাম যে ঢাকার নেতৃত্ব, সারা দেশেরই নেতৃত্ব সেখানে একটি প্রায় 50 কি 51 সদস্য বিশিষ্ট আমি দেখলাম যে তারা আসলে কি করবে, মানে কি এই নির্বাচনকে বিসিবির পরিচালনা, আমি যেটি বলছিলাম যে এই ক্রীড়াঙ্গনের রাজনীতি মুক্ত করার যে কথাটি আপনারা বলছেন, দলীয়করণ মুক্ত করা, সেখানে তো বিএনপির সরাসরি পদে থাকা মানুষজন যদি আবার যুক্ত হন তাহলে তো সেটা রাজনীতি মুক্ত কেমনে হবে? না, এখানে দেখেন আপনি বাংলাদেশের বাস্তব চিত্রটা আপনাকে বুঝতে হবে। ক্রীড়া এবং রাজনীতি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনি বহু ক্রীড়া সংগঠক তারা পরবর্তীতে রাজনীতিবিদ হয়েছেন এবং রাজনীতিবিদরাও কিন্তু বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন খেলাধুলা সংগঠনের সাথে জড়িত থাকেন, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমরা বলছি যে এখানে শুধু বিএনপিকে টার্গেট করে তাদেরকে সেই জেলা ক্রীড়া সংস্থার যে কাউন্সিলর যে তার যে প্রাপ্য যে জায়গাটি রয়েছে সেখান থেকে ক্যাটাগরিক্যালি বিএনপিকে টার্গেট করে বের করে দেওয়া হচ্ছে। আহ্বায়ক কমিটি যেটি গঠন করা হয়েছে সেই অর্থাৎ আহ্বায়ক হয়েছেন শরীফুল ইসলাম এবং সেখানে ঢাকার ডেপুটি মেয়র এবং ঢাকার আরেক অংশের অর্থাৎ ঢাকার উত্তরের যিনি আহ্বায়ক ক্যাপ্টেন ফুটবলার আমিনুল ইসলাম, তিনিও দায়িত্বে আছেন। তাদের কাজটি আসলে কি হবে? আমি তো দেখছি যে রাজনীতি মানে দলীয়করণ মুক্ত রাজনীতি মুক্ত করতে গিয়ে তো আরেক মানে আপনার দল বিএনপি মুক্ত করার জায়গায় যুক্ত হবে কিনা? না, এই পরিস্থিতির উদ্ভব হয়েছে এই বর্তমান সরকারের কারণে। তারা যদি এই প্রক্রিয়াটি না করতো তাহলে হয়তোবা এই সংগঠনের কোনো প্রয়োজনীয়তাই ছিল না। যেহেতু তারা তাদের মতো করে দলীয়করণ করার চেষ্টা করছে, সেই জায়গাতে আমরা মনে করছি যে আমাদের সংগঠিতভাবে এটিকে প্রতিরোধ করা দরকার। সেই কারণেই এই কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির কাজ এটাই হবে যে জেলা ভিত্তিক দল মত পরিচয় না দেখে দক্ষ সংগঠকদের যাতে সেখানে তাদের যথাযথ সম্মানিত স্থান করে দেওয়া হয়, এটা হলো এই কমিটির কাজ। আর আপনি জানেন যে বিএনপি একটা বিশাল বড় রাজনৈতিক দল, এখানে হাজার হাজার ক্রীড়া সংগঠকরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। যেটি আমি ইতিমধ্যে বলেছি, রাজনীতিবিদরা কিন্তু ক্রীড়া সংগঠকের দায়িত্ব পালন করে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে। সেইখানে আমরা মনে করছি যে একটা সম্মিলিত একটা প্রচেষ্টা থাকা দরকার এদের যে অপকর্ম সেটাকে রুখে দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের উদ্দেশ্য আমরা বলবো যে পরিষ্কারভাবে এটি এই ক্রীড়াঙ্গনে সেটি প্রতিফলন ঘটবে এবং একই রকমভাবে আজকের এই ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আমরা বলতে পারি যে আপনার অনেক ব্যস্ততম সময়, আগামী আর একদিন পরেই দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করে যৌথ সভা শেষে বলেছেন যে নেতাকর্মীরা যেন সুশৃঙ্খলভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানায় এবং বিমানবন্দর সহ কোনো এলাকায় যেন যানজট তৈরি না হয় সেই ধরনের নির্দেশনা দিয়েছেন। নিশ্চয়ই সেই নির্দেশনা আপনিও পেয়েছেন এবং আপনি যেহেতু ঢাকার অন্যতম একজন কি বলবো, আপনি সমন্বয় করেন অনেক কিছুই, তো সেই তরুণরা যারা ঢাকাবাসী তাদের প্রতি নিশ্চয়ই আপনার সেই দলের আহ্বান এই মধ্যে আপনি পৌঁছে দিয়েছেন এবং আগামী পরশু দিন অর্থাৎ 5 তারিখ সকাল 11টায় নিশ্চয়ই সুস্থভাবে দেশে ফিরে বেগম খালেদা জিয়া আবারও তার রাজনীতির যে ভূমিকা
এবং দেশকে সামনে এগিয়ে নিতে এবং নির্বাচন সংস্কার সকল বিষয়ে তার মতামত গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার। এবং আজকের এই আলোচনায় দর্শক ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতার মেয়র নামে যিনি মূলত তার পরিচয় বিএনপির কেন্দ্রীয় নেতা সহ আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মূলত ঢাকার জনতার মেয়র হিসেবে যিনি পরিচিত তিনি ছিলেন। আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে আপনি ছিলেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে দর্শক ৭১-এর মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।